আমরা যারা রিয়েলিটি শো দেখি, আমরা কি সত্যি সত্যি মনে করি যে ওটা রিয়েলিটি? একদমই না, ওটা কিন্তু পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই সম্পূর্ণটাই স্ক্রিপ্টেড। ওটার সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেটা আপনারা দেখেছেন। সেটা অনেকের চোখেই পড়েছে মমতা শঙ্করকে নিয়ে। আসলে ওই আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাবলিক ফিগার, সো কল্ড পাবলিক ফিগার হলে একটু কিছু পান থেকে চুন খসলেই আমরা সবাই কথা বলতে শুরু করে দিই। সে ট্রোল হোক, সমালোচনা হোক, নিন্দা হোক বা যা হোক, আমরা সেটা করতে শুরু করে দিই। তো এখানেও কোনো অন্যথা হয়নি। ডান্স বাংলা ডান্স সেটা এখন দেখি না, ডেফিনেটলি এখন দেখি না। এখন ডান্সের থেকে অন্য কিছু বেশি হয় ওখানে। আর একটা সময় দেখতাম, খুব ভালোবাসতাম আমি ডান্স বাংলা ডান্স, যখন তাথই ছিল, অরিত্র ছিল, খুব ভালো লাগতো দেখতে তখন। কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে জানিও না এখন ফরম্যাটের, শোয়ের কি ফরম্যাট, কটা রাউন্ড থাকে, কি থাকে না থাকে সেসব জানি না। তবে এই রিয়েলিটি শোজগুলো মানে ভেতরে অনেক এডিটিং চলে, অনেক অনেক, মানে একটা নেগেটিভ কথা বলা যাবে না, সে কোরিওগ্রাফারদের এগেনস্টে হোক, বা যদি এবার সেটা কন্ট্রোভার্সিয়াল হয়, মানে সেটা যদি পাবলিক খায়, তাহলে সেটা ওরা রেখে দেয়, ওটা কিন্তু ওরা ডিলিট করে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই মমতা শঙ্করের ক্ষেত্রেই বলি, উনি মানুষ হিসেবে খুবই ভালো। আমার ব্যক্তিগতভাবে কোনো আলাপ পরিচয় নেই, কিন্তু একটি শোতে কি ওনার সাথে আমার একটু দেখাদেখি হয়েছিল। মানে আমি তখন নৃত্যশিল্পী ছিলাম, তো আমাদের একটা শো ছিল, সেটা ছিল ইনডোর স্টেডিয়ামে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তো ওখানে আমাদের গ্রুপও গিয়েছিল, ওনার গ্রুপও গিয়েছিল। তো সেইখানে আর কি দেখা হলো, হাসলেন উনি, মানে চিনুক বা উনি না চিনুক, মানে না চিনুক, দেখলে হাসেন, মানে ব্যবহার মানুষের আসল পরিচয়। তো ওই ব্যবহারটা ওনার খুবই ভালো। তো আর উনি শিল্পী হিসেবে, মানে অভিনেত্রী হিসেবে তো কোনো কথাই নেই, আউটস্ট্যান্ডিং, ভীষণই ভালো অভিনেত্রী উনি। তো সেই জায়গা থেকে উনি অনেক কথা ডান্স বাংলা ডান্সে, মানে চণ্ডালিকা তো উনার প্রোডাকশন 78-এর। তো তখন থেকে উনি মানে চণ্ডালিকার কি, আর আমরা যারা রবি ঠাকুর পড়েছি অল্প বিস্তর, বা যারা পড়িনি, রবি ঠাকুরের সাথে আমার মনে এক্সপেরিমেন্ট করা যায় না। রবি ঠাকুর কেন, মানে যারা চিরকাল আমাদের অন্তরে থাকবেন, সে শরৎচন্দ্র হোক, বিবেকানন্দ হোক, নেতাজি সুভাষচন্দ্র হোক, সে যেই হন না কেন, আমাদের মনে হয় তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করার মতন আমাদের এখনো সেই বিচার বিবেচনা বা সেই বিদ্যা অর্জন হয়নি, সেটা আমার ব্যক্তিগত মতে। এবার সেই জায়গা থেকে এই চণ্ডালিকা একটা কালজয়ী নৃত্যনাট্য, সেইখানে তেরে বিনা জিন্দেগি সে, মানে গানটা খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর গান, মানে ওয়ান অফ দ্য ফেভারিট সং অফ মাই। তো এবার সরি, প্রচন্ড এখানে গাড়ি ঘোড়া যায়, তো কিছু করার নেই, একটু আপনারা মার্জনা করে নেবেন। এবার সেই জায়গা থেকে জানি না, মানে এটা অবশ্যই বাচ্চাদের তো আমি দোষ দেবই না, বাচ্চারা হচ্ছে মাটির তাল। বাচ্চাদেরকে যেমনভাবে আমরা গড়ে তুলবো, বাচ্চারাও সেইভাবেই ঠিক গড়ে উঠবে। বাচ্চাদের বড় হওয়ার পিছনে বাচ্চাদের বাবা মা, নিজের শিক্ষাগুরু, সমস্তটাই দান রয়েছে বাচ্চাদের বড় হওয়ার পিছনে। তো সেই জায়গা থেকে বলি, এই যে বাচ্চাগুলো তো দোষ নেই, যেটা বলছিলাম, কিন্তু যেটা হচ্ছে কোরিওগ্রাফারদেরও কিছু বলা যায় না। কারণ কোরিওগ্রাফাররা কিভাবে কোরিওগ্রাফি করছেন বা কি করছেন না করছেন জানি না। মানে যেহেতু আমি এখন আর নৃত্যশিল্পী নেই, কিন্তু যতটা দেখলে বোঝা যায় যে আমার মনে হয় কি কোনো কিছু দেখে শেখা যায় না। এই আমরা বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে বলি, দেখ টিভি দেখে, মানে ইউটিউবের এখন ভিডিও দেখে নাচ শেখ, একদমই না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা যারা মনে করবেন বাচ্চাদেরকে নাচ হোক বা গান হোক বা কিছু শেখাবেন, সেটা ইউটিউব দেখে শেখাতে যাবেন। কেন্দ্রও আছে, তো সেইখানে যান, সেইখানে শেখান। হয়তো টাকা পয়সাটা একটু খরচ হবে, কিন্তু দিনের শেষে আপনার ছেলে বা মেয়ে যা তৈরি হবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যদি তার ইচ্ছে থাকে বা যদি তার ন্যাক থাকে সেই জিনিসে। তো সেই জায়গা থেকে সবকিছু ইউটিউবের ভিডিও দেখে বা ফেসবুকের ভিডিও দেখে কোনো কিছু শেখা যায় না। শিখতে গেলে বিদ্যা অর্জন করতে হয়। তো সেটা আমারও ব্যক্তিগত মত, এটা কিন্তু আমারও ব্যক্তিগত মত। কারণ আমি কোনোদিনও কিছু, হ্যাঁ রান্নাটা একটু অল্প বিস্তর আমি ভিডিওতে দেখি, রান্নার
এখন কুকিং ক্লাসে তো ভর্তি হতে পারবো না, তবে নাচ গানের ক্ষেত্রে আমি সবসময় বলবো কোনো রকম এক্সপেরিমেন্ট না করা উচিত। তো যাই হোক, এবার আমি যেটা আসল মূল কথা সেখানে আসি। তো মমতা শঙ্করের কিছুদিন আগে, মানে আগের বছরেও একটা ওই তিনি ট্রোল হয়েছিলেন ওই প্রবাবলি শাড়ি মানে শাড়ি পরা নিয়ে এরকম একটা কিছু। তো মানুষের ব্যক্তিগত মত থাকতেই পারে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমার, যে উনি বলছেন আমি কিন্তু কাউকে বডি শেমিং করি না। ডেফিনেটলি মানে যদি আমি একজন টিচার হই বা আপনারা যদি কেউ টিচার হন, তাহলে আপনাদের স্কুলে যদি কোনো বাচ্চা মোটা হয়ে যায় বা রোগা হয়ে যায়, তখন কিন্তু আপনারা শাসন করবেন, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব, সেটা কিন্তু আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে হ্যাঁ, রাস্তা চলতি কেউ যাতায়াত করুক বা যাকে চিনি না তার এগেনস্টে কথা বলার আগে আমাদের বলতে হয় যে না, এটা ঠিক না, কেউ মোটা হতে পারে, কেউ রোগা হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে, হাইট শেমিং, বডি শেমিং, কোনো কিছুই শেমিং করা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত মত। তো এবার উনি ডান্স বাংলা ডান্সে যখন উনি তীব্র প্রতিবাদ করেছিলেন, তখন কিন্তু ওইগুলো এডিট করে দেওয়া হয়, যেরকম কিনা ইন্ডিয়ান আইডলের ক্ষেত্রে আপনারা জানেন কিনা জানি না, সোনু নিগম আর সুনিধি চৌহান দুজন ইন্ডিয়ান আইডল থেকে বেরিয়ে গিয়েছিলেন। কারণ হচ্ছে ওনারা সত্যিটা সত্যি বলছিলেন, আর কোনো রকম ওই বলে না পিঠ চাপড়ানো, আমি পিঠ চাপড়াচ্ছি কন্টেস্টেন্টসদের, না, এটা ঠিক নয়, কন্টেস্টেন্টসদের কোনো দিন পিঠ চাপড়ানো ঠিক নয়। যেটা সত্যি না হলে তারা শিখবে না, যেটা সত্যি সেটা মুখের ওপর বলে দেওয়াই উচিত। তো তারা যখন মানে প্রতিবাদ করেছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। সাইমেন্টেনিয়াসলি আরেকটা ঘটনা হেমা মালিনীর ক্ষেত্রে হয়েছিল। উনি একটা কোথায় বেশ বসেছিলেন, এবার উনি একটা রিয়েলিটি শোয়ে যাচ্ছিলেন, তো উনি একটা কাগজ তুলতে যান, কাগজটা পড়ে যায়, তার মধ্যে স্ক্রিপ্ট লেখা ছিল শোয়ের, যে কাকে কি বলতে হবে, টিমের কন্টেস্টেন্টসকে কি বলতে হবে, টিম বির কন্টেস্টেন্টসকে কি বলতে হবে, টিম সির কন্টেস্টেন্টসকে কি বলতে হবে। তো এইগুলো পুরোটা ওদের ছকা থাকে। তো আমরা কেন তাহলে রিয়েলিটি শোগুলো দেখবো যেখানে কোনো রিয়েলিটিই নেই? তবু আমরা দেখি, কারণ বাচ্চাগুলোর জন্য দেখি, সারেগামাপা আমরা গানের জন্য দেখি, অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো শো দেখি, কারণ কিছু কিছু ক্ষেত্রে মনে হয় বাহ, দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। কিন্তু এখন ডান্স বাংলা ডান্সের ক্ষেত্রে জানি না, আমি যেহেতু অনেকদিন দীর্ঘ বছর দেখিনি, সেদিনকে একটা বোধহয় ক্লিপ দেখছিলাম, ছাপড়ি মনে হয় এখন না, আগে যেরকম মানে সত্যি কথা বলতে গেলে, এবার হিন্দি, এখানে একটা হিন্দির সাথে কম্পেয়ার করি, রেমো ডিসুজা আমরা নাম জানি অনেক ক্ষেত্রে, ফারা খানের নাম জানি আমরা, তারপরে টেরেন্সের নাম জানি, তারপরে যিনি মা আর কি ওখানে সবাই মা বলে ডাকেন, গীতা মা, তো গীতা মা, এই চারজন কোরিওগ্রাফার আমি যাদের নাম বললাম, এই কোরিওগ্রাফাররা কি মানে ইনারা কিন্তু শিখেছেন, ইনারা শিখে ইনারা কোরিওগ্রাফি করে তারপরে ইনারা এখন জাজ প্যানেলে আছেন। আমাদের কলকাতার ক্ষেত্রে এইসব দেখা যায় না, যে কোনো সে ডান্স বাংলা ডান্স হোক বা যেখান থেকে হোক, কোনো কোরিওগ্রাফার খুব ভালো কোরিওগ্রাফি করেছেন, তারা এখনো মানে বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন, তারা এসে ডান্স বাংলা ডান্সে যদি ওই জাজ প্যানেলে বসেন বা জাজের সিটে বসেন, তাহলে কি সম্মানটা কমে যাবে না বেড়ে যাবে? মানে এই জায়গা থেকে না হিন্দি আর বাংলার সাথে একটা ডিফারেন্স চলে আসে। সেটা আমি আবার বলছি, সেটা ব্যক্তিগত, একদমই আমার মতামত। তো আমার কোথাও মনে হলো যে এত ঘটনা ঘটে, মমতা শঙ্করকে নিয়ে কথা বলছেন বা এত ট্রোল হচ্ছে উনাকে নিয়ে, উনিও তো একটা মানুষ, আর সব থেকে বড় কথা হচ্ছে সব মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। উনি তখন কি ঘটনাটি ঘটেছিল আমরা অনেকেই জানি না, ম্যাক্সিমাম লোকজনই জানি না। কারা জানি? যারা ওই টাইমে ওইখানে উপস্থিত ছিলেন তারাই জানে, কিন্তু আমাদের ক্ষেত্রে জানাটা অসম্ভব। তো কিন্তু মানুষকে তো মানে দেখলে তো বিচার বিবেচনা করা যায় যে মানুষটা কিরকম। হ্যাঁ, এবার বিশ্বাসটাও রাখতে হবে যে কোন মানুষ কোনটা করতে পারেন না বা কোন মানুষ কোনটা করতে পারেন। এটাও কিন্তু আমাদের একটা ব্যাপার থাকে, যে আমরা যত ভাবি যে ওই মানুষটা ওটা করতে পারে না, কিন্তু দিনের শেষে কিন্তু ওটা করে ফেলে, মানে হয়তো অজান্তেই হোক বা তার চরিত্রের কারণেই হোক করে ফেলেন। তো ঠিক আছে, সেটা তার দোষও বলবো না, সেটা তার গুণও বলবো না, কিন্তু হ্যাঁ মানে এই ট্রোল এইটাও না মানে কোথাও মনে হয় একটু বিচার বিবেচনা করে করা উচিত। কারণ যেই মানুষটার সাথে করা হচ্ছে সেই মানুষটা কে আসলে? দীর্ঘদিনের মমতা শঙ্কর আজকে শিল্পী নন, উনি দীর্ঘদিনের শিল্পী, দীর্ঘ বছরের শিল্পী। উনি বহু ভালো ভালো কাজ করেছেন, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক বা নাচের ক্ষেত্রে হোক। তার একটা ডান্সের স্কুলও আছে, নিশ্চয়ই তোমরা শুনেছো এর মধ্যে, মানে আপনারা শুনেছেন এর মধ্যে। তো
সেই জায়গা থেকে আমার মনে হয় মানে একদমই এই আজকের কথাগুলো কিন্তু একদমই আমার ব্যক্তিগত মতামত, আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না আমার মতামত। তো আমার কোথাও মনে হয় যে মানুষকে মানে কিছু বলবার আগে 10 বার একটু ভেবে নাও, যে মানে ভেবে নেওয়া উচিত যে মানুষটাকে বলছি সেই মানুষটা আদপে কি। কারণ ট্রোলিংয়ে মন অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক কষ্ট হয়, অনেক ক্ষেত্রে অনেকে মুখ দেখাতে পারে না, এরকমও হয় অনেকের ক্ষেত্রে। তো যাই হোক, তো আজকে মন কি বাতে ছিল একটা ছোট্ট আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছেন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবেন, আমার পরিবারে চলে আসবেন, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।